নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়া সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের দিন পামেলির বলা ঘটনা আপনাদের অনেকেরই ভালো লেগেছে, আপনারা কমেন্ট করেছেন, এটা দেখে আমারও ভালো লেগেছে। তো আপনাদের মধ্যে আজকে একটা কথা বলতে চাইছি। কিছু জন আমাকে বলেছেন যে সিরিজের গল্পটার কি হলো, অনেকেই জানতে চেয়েছেন। এবার বাংলাদেশের আমার সেই বোন সামাঞ্জা, সে তো ঘটনাটি আমায় পাঠাতো, মধ্যেখানে ও অসুস্থ ছিল, আমি অনেকের কমেন্টে সেটা লিখেওছি। আর এখন বাংলাদেশের পরিস্থিতি আপনাদের কাউরই আশা করি অজানা নয়, কাজেই আমি ওকে জানতে চেয়েছিলাম যে খবর কি, তোমরা কেমন আছো ইত্যাদি। তো আমাকে একটা কথাই বলছে, আমাদের জন্য তোমরা প্রে করো। কাজেই বুঝতেই পারছেন যে জনজীবন তো একদম একটা সাংঘাতিক কি বলবো, এদিক ওদিক উল্টোপাল্টা ব্যাপার হয়ে গেছে পুরো দেশে, ফলে একটা জনজীবন বিপর্যস্ত বলতে পারি। কাজে আপনারা যারা আমাকে বারবার করে জিজ্ঞাসা করছেন, তাদেরকে এটাই বলার যে দেখুন, আগে তো নিজে সুস্থ থাকা, ভালো থাকা, পরিবার ভালো থাকা, তবে তো এই ব্যাপারগুলো আসে। মন যদি ভালো না থাকে তখন কিন্তু কিছুই ভালো লাগে না। কাজে আপনারা একটু মেনে নেবেন বা মানিয়ে নেবেন, আমার বিশ্বাস। এবং ওর সাথে যেহেতু আমার যোগাযোগ রয়েছে, সেহেতু পরিস্থিতি ঠিক হলে, সব কিছু স্বাভাবিক হলে আশা করছি ও নিশ্চয়ই ঘটনাটি শেষ করার চেষ্টা করবে। তো এটা গেল একটা কথা। আজকে আপনাদের যে ঘটনাটি শোনাতে মানে চলেছি, মানে আমি স্তম্ভিত, জানেন। এতদিন তো এত রকমের ঘটনা আপনাদেরকে বলেছি, আমি নিজে স্তম্ভিত যে এরকম ঘটনাও ঘটে। আমরা অনেক কিছুই আমরা জানি না এখনো অবধি, এই বয়সে এসে আমার মনে হয়। তাই বলছি, ঘটনাটি এতটুকু স্কিপ করবেন না, শেষ পর্যন্ত শুনবেন। আমি প্রথমে একটা ঘটনা বলে নেব এবং শেষে গিয়ে কিন্তু আরেকটি অদ্ভুত ঘটনা শোনাবো। প্রথমেরটা যতটা অদ্ভুত, পরেরটাও ঠিক ততটা অদ্ভুত। ভয়ের কথা তো বাদই দিয়ে দিলাম। এবার একটা কথা বলি যে আজ শোনাতে চলেছি একজন ব্রেভ লেডির কথা। সে আমাকে দিদি বলে, আমার বাড়িতেও আসার তার কথা আছে। হ্যাঁ, আমি তো তাকে পুরো নিজের বোনের মতো দেখি। কাজেই তার ঘটনা, সে একজন আমার সাবস্ক্রাইবার, তার এই ঘটনাটা সে একদিন আমাকে কথায় কথায় শুরু করেছিল বলা। তখন আমি বললাম যে এই ঘটনাটা তো আমি মনে রাখতে পারবো না। তখন সে বলল, না না, আমি এটা বলার জন্য বলছি না, আমি এমনি তোমাকে শোনাবার জন্য বলছি। কিন্তু ঘটনাটা পুরো শুনে আমার সেদিনকে মনে হয়েছিল যে আপনাদেরকে এই ব্যাপারটা যদি আমি না শোনাই না, তাহলে এটা একটা কি বলবো, আপনাদেরকে আপনারা অনেক কিছু জানা থেকে বঞ্চিত হবেন। যেভাবে আমিও যতক্ষণ না পর্যন্ত ব্যাপারটা জেনেছি ততক্ষণ আমি বঞ্চিতই ছিলাম। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু ফোর্স করি তাকে, প্রচণ্ড ফোর্স করি, তুমি আমাকে ঘটনাটা শেয়ার করতে দাও, তুমি আমাকে ঘটনাটা শেয়ার করতে দাও। আর সে ততটাই কিন্তু লজ্জা পায়। কি জানি সোফিয়া সাতকাহনে দিদি এই ঘটনাটা বলবে, কি জানি কে কিভাবে নেবে, আমার একটু লজ্জা লজ্জাই করছে। এমনকি যখন আমায় সেই ঘটনাটা মানে আমায় তো হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে পাঠিয়েছে, তখনও কিন্তু সে বারবার করে এই কথাটা বলে গেছে। তাই আপনাদের কাছে আমি জোড়হাত করছি যে একটা মহিলার অসহায়তার দিকটা দেখবেন, কোনো রকম বিরূপ মন্তব্য করবেন না। আর আজকে এই যে ঘটনাটা যেটা বলতে বসেছি, একটু বড়দের হতে চলেছে, পারলে একটু বাচ্চাদেরকে দূরে রাখবেন। তামসী দাশগুপ্তকে আশা করি আপনারা অনেকেই চেনেন। তামসী আমাকে ঘটনাটি শেয়ার করেছে। তামসী বর্তমানে একটি কলেজের স্টাফ। আর ওর 2011 সালে ওর হাজবেন্ডের হঠাৎ করেই জিভে আমাদের দেখবেন যে একটা জায়গায় যদি কামড় পড়ে খেতে গিয়ে, ধরুন, বারবার কিন্তু অসতর্ক মুহূর্তে ওই জায়গাটাতেই কামড় পড়ে। তো
তো এরকমই ভদ্রলোকের সাথে হচ্ছিল। তারপরে হয়তো কিছু একটা উনি ভেবে মানে সন্দেহ করেছেন নিজে বা ওয়াইফকে বলেছেন, যাই হোক তারপর ডাক্তার দেখানো হয় এবং ডাক্তার কিন্তু তখনই নির্ধারণ করেন যে জিভে ক্যান্সার হয়েছে। এবং 2011 সালে বললাম পুজোর পর তো এই ব্যাপারটা হয়, এবং 2012-র 10th আগস্ট উনি কিন্তু মারা যান। তামসী যেটা জানিয়েছে যে দিদি তখন আমার চারপাশে যেন মনে হচ্ছিল একটা কালো ছায়া নেমে এসছে, কারণ তখন আমার ছেলের মাত্র 6 বছর বয়স, একটা ছোট্ট শিশু, বুঝতেই পারছেন। এবং ও আমাকে যা বলেছে ওদের বিবাহিত জীবনও খুব স্বল্প সময়ের জন্য আর কি। তো 6 বছরের একটা শিশুকে নিয়ে সে তো আকুল পাথারে পড়ে বলা যায়। বলছে আমার হাজব্যান্ড তো মারা গেলেন। হাজব্যান্ড মারা যাওয়ার 4 বছর আগে আমার মা কিন্তু এক্সপায়ার করেছেন। আর এই মা চলে যাওয়াতে যে একটা মা যে কি জিনিস হয়, সে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিল, ও প্রচণ্ড ভেঙে পড়েছিল, প্রচণ্ড। তখন সেই সময় কিন্তু ওর স্বামীও যেমন সামলান, ওর বাবাও ছিলেন, বাবাও এসে পাশে দাঁড়ান এবং সাহস দেন, মনে জোর রাখার কথা বলেন। তো এইভাবে ও কিন্তু কিছুটা সামলে উঠেছিল। সামলে উঠতে না উঠতে কিন্তু স্বামীও তার চলে গেল। বলল স্বামী চলে যাওয়ার পর আমার বাবা এলেন, বাবা এসে ওর কাজকর্ম মানে ভদ্রলোকের যা যা করার কথা ছিল সেগুলো হলো। দিদি মাঝে মধ্যেই আসতেন, হ্যাঁ দিদি এসে মাঝে মধ্যে থাকতেন, বোনকে সাপোর্ট দিতেন। তো যাই হোক এইভাবে তো দিনগুলো কাটছিল। এর মধ্যে ছেলের স্কুল আছে, ছেলের পড়াশোনা আছে, সেগুলো তো আর বসে থাকবে না, সেই সব নিয়ে চলছিল। বলছে প্রথম দিকটা কিন্তু আমার এইভাবে চলতে থাকে, এইসব মানে ব্যাপারের মধ্যে দিয়ে চলতে থাকে। বলছে আমি রাত্রিবেলা কি করতাম, নিজেকে ব্যস্ত রাখার জন্য ও সেলাই ফোড়াই যেহেতু জানে, সেলাই টেলাই করতাম। রাত্রি হয়তো এক একদিন 12টা 12:30 অবধি আমি মেশিন চালাতাম, শুধুমাত্র এই ব্যাপারটাকে ভুলে থাকবার জন্য। তারপরে একটা সময় ছেলেকে খাইয়ে নিজে খেয়ে শুয়ে পড়তাম। আর ও যেটা জানিয়েছে যে দিদি আমি তো শ্বশুর বাড়িতেই থেকে যাই, শ্বশুর বাড়িতে থাকার বলছে আমার শ্বশুরমশাই কিন্তু অনেক বছর আগেই মারা গিয়েছিলেন। বলছে আমার স্বামীর মারা যাওয়ার ঠিক 22 দিনের মাথায় কিন্তু আমার শাশুড়ি মাও চলে যান। আর তামসীর বড় ভাসুর এবং বড় মেজ ভাসুর দুজনেই কিন্তু ফ্ল্যাট কিনে অন্যত্র থাকেন। বলছে দোতলা এত বড় বাড়িটার মধ্যে আমার যে একতলায় যে পোর্শনটা যেখানে আমি থাকি, কিন্তু বাড়িটা তো ওভারঅল বিরাট বড় একটা বাড়ি, আমি পুরো একা সেই বাড়িটার মধ্যে আমি থাকতে লাগি। তো এবার চিন্তা করে দেখুন, প্রথমে মা মারা গেল, আর মার সাথে ও যেটা বলেছে যে মা মারা যাওয়াতে আমি যা ভেঙে পড়েছিলাম, আর আমার ওর স্বামীও নাকি মাকে অসম্ভব ভালোবাসতেন, মানে শাশুড়ি মাকে। বলছে সন্তানের সাথে মায়ের যেরকম সম্পর্ক আমার স্বামীর সাথে আমার মায়ের সেরকম সম্পর্ক ছিল। শাশুড়ি মারা যাওয়াতে আমি যেভাবে কান্নাকাটি করেছি আমার স্বামীও কিন্তু কেঁদেছেন। তো যাই হোক তারপরেই স্বামী মারা গেল, স্বামী মারা যেতেই শাশুড়ি মারা গেল, তারপর তো অত বড় বাড়িটার মধ্যে একা। এবারে ও যেভাবে বলেছে যে আমি মানে ওর ঘরের মধ্যে কিন্তু টয়লেট ছিল না বা বাথরুম ছিল না, ওকে একটা বারান্দায় বেরিয়ে তারপর বারান্দা দিয়ে গিয়ে বাথরুম ছিল। বলছে রাত্রিবেলা যখন আমি বাথরুম পেয়েছি আমি উঠতাম হয়তো, তখন আমি ভাবতাম ইস এত বড় বাড়িটার মধ্যে আমি একা আর ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে রয়েছি। তো তখন ও কী করতো, সবসময়ের জন্য রাত্রিবেলা মানে নাইট ল্যাম্প জ্বলতো, ও কিন্তু ঘরের বড় আলোটা জ্বেলে দিয়ে দরজা খুলে বাথরুমে যেত। কারণ এর পেছনে একটা কারণও আছে, সেটা হচ্ছে যে দেখবেন মা বা বাবা দুজনের মধ্যে একজন কাছে থাকলে শিশু তো ভালো থাকে, বা মাঝরাত্রে ঘুম থেকে উঠে সে যদি অন্ধকার ঘর সেখানে কেউ নেই, হ্যাঁ তাহলে তো সে কান্নাকাটি জুড়ে যাবে, হয়তো ওই কারণেই ও আরও আলোটা জ্বালিয়ে ও বাথরুমে যেত। বলছে যে আমি অনেকেই হয়তো মনে করতে পারে যে আমি কেন বাপের বাড়ি যাইনি, ওর বাপের বাড়ি হচ্ছে গ্রামে,
এবার ওদের বিরাট বড় একান্নবর্তী পরিবার বা বড় গোষ্ঠী যাই বলুন না কেন, বলছে আমি মাত্র আমার স্বামী চলে যাওয়ার পর মাত্র 7 দিনের জন্য গিয়ে থেকে আমি, ছেলের স্কুল আছে, ছেলেকে বড় করতে হবে, এই ব্যাপারগুলো চিন্তা করে আমি কিন্তু চলে এসেছিলাম। কারণ আমাদের যেহেতু একটু গ্রামাঞ্চল, তো সেখানে কিন্তু নানা জনের নানা কথা, হ্যাঁ, যেমন একান্নবর্তী পরিবারের কথা, গ্রামের মানুষদের কথা, যেই দেখো বিয়ে হয়ে গিয়েছিল, স্বামী মারা গেছে, বিধবা এই অবস্থায় আবার এখানে চলে এসেছে ছেলেকে নিয়ে, এরকম বিভিন্ন জনের তো তির্যক মন্তব্য, যেগুলো মানে হৃদয়ে গিয়ে বেঁধে। বলছে দিদি এগুলো আমি অতটা ভাবতাম না বা আমি জানতাম না। আমি কিন্তু যখন এগুলো কিন্তু আমি নতুন শিখলাম যে বিয়ের পর মেয়ের শ্বশুরবাড়িটাই হচ্ছে আসল জায়গা। হ্যাঁ, তা আমি ঈশ্বরের ওপর ভরসা রেখে, আর আমি তো সবসময় ভাবতাম যে আমার ছেলেটা, আমার বাচ্চাটা কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে আছে, যেহেতু তার দুটো যে সাপোর্ট, দুটো যে পিলার একটা সন্তানের, একটা পিলার তার নেই। ফলে আমি তো এটা জেনেই ছিলাম। ফলে ছেলে স্কুল আছে, ছেলেকে বড় করতে হবে, এই তাড়নাতেও খানিকটা, বা এই লোকে যাতে কিছু বলতে না পারে এই কারণেও একটা লজ্জা, এই সব মিলিয়ে মিশিয়ে আমি কিন্তু সেখানে থাকিনি, আমি কিন্তু ফিরে আসি। বলছে আমার মাথার ওপর ঈশ্বর ছিল, তাদেরই ডেকে গেছি, আর আমার বাবা ছিলেন আমার বড় ভরসার জায়গা, তিনি আমায় যে সাহস জুগিয়েছেন সেই সাহসের ভিত্তিতেই কিন্তু আমি চলেছি। বলছি যে আমার যেহেতু ঠাকুর ঘর ছিল না, তাকে একটা ঘরের তাকে আমি ঠাকুর পেতে রাখতাম, বলে আমার বাবা কিন্তু আমাকে গীতা পাঠ করতে বলেছিলেন। তো সেই সময়টা, শুরুর দিকটা কিন্তু আমার ওইভাবেই কিন্তু দিনগুলো কাটতে থাকে। তারপরে আরেকটা ব্যাপার যেটা বলছে যে রাত্রিবেলা উঠে আমি না এত কিছু ভাবতাম না, মনের মধ্যে খালি সাহস সঞ্চয় করতাম যে আমাকে বাঁচতেই হবে, আমার ছেলেকে বড় করতেই হবে, তাকে বাঁচাতেই হবে, ফলে আমাকে বাঁচতে হবে। তাই অত বড় বাড়িতে যে আমি একা আছি এটা আমি কিন্তু মনের কোণাতেও আনতাম না, কারণ আমার তো কোনো উপায় নেই, আমাকে থাকতেই হবে। বলছে কিন্তু আমার হাজবেন্ডকে শেষ শয্যায় তার যে সেই ফুলের, রজনীগন্ধা ফুলের সাজ, হ্যাঁ, এবং আমি যে তাকে নিজে হাতে মালা পরিয়ে দিয়েছিলাম, প্রায় প্রায় কিন্তু এইরকম রজনীগন্ধা ফুলের যে সুবাস সেটা কিন্তু আমি পেতাম, আমার নাকে ভেসে আসতো। তো কখনো রাত্রের দিকে পেতাম, কখনো সন্ধেবেলার দিকে পেতাম, এরকম আমার মাঝে মধ্যেই কিন্তু এটা হতো। বলছে আমি বাপের বাড়ি গেছি, সেখানেও আমি এই সুবাস পেয়েছি। বললো আমার কাকার সাথে আমি বাইকের পেছনে চেপে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি, মনে হচ্ছে কেউ রজনীগন্ধার মালা পরে আমার পেছনে বসে আছে, এত ভুরভুর করে কিন্তু রজনীগন্ধার মালার মানে রজনীগন্ধা ফুলের গন্ধ বেরোতো। তো এইভাবেই দিনগুলো চলছিল। ওই দিদি ভাই মাঝে মধ্যে, দিদি আসতেন, তারও তো ঘর সংসার রয়েছে, মাঝে মধ্যে এসে থাকতো, বা বাবাও মাঝে মধ্যে আসতেন, বাবা যোগাযোগ রাখতেন, হ্যাঁ, সাহস দিতেন, এই ভরসাতেই কিন্তু আমার দিনগুলো কাটছিল। ও যেটা বলেছে আমাকে তামসী, সেটা হচ্ছে যে তোমাকে আমি যে ঘটনাটা আজকে বলছি, হ্যাঁ, তখন এই ধরে নিন জুলাইয়ের শেষের দিকে বা আগস্ট সবে হয়তো পড়েছে, সেই সময়ও আমায় ঘটনাটা বলছে। আর হয়তো ওই কারণেই বলছে যে ও কিন্তু ঠিক মানে বছরের এই আগস্ট মাসটা আসলেই কিন্তু এই গন্ধটা নাকে পায়। বলে আমি 5-6 দিন আগে কিন্তু এই গন্ধটা নাকে পেয়েছি। কারণ কি বলতো, এই যে আগস্ট আসছে, 10th আগস্ট এসে গেল, তো এরকমই চলতে থাকে যে ওর মৃত্যুবার্ষিকী আসছে, ও যেন আমায় বুঝিয়ে দেয়। তো ভালো কথা, এইভাবে দিন যেতে থাকে। তো এরপরে কি হয় যে ও তো তখন ওই 2-3 মাস মতো হয়েছে, ভদ্রলোক চলে গেছেন, তামসীর হাজবেন্ড, 2-3 মাস মতো হয়েছে। ও একদিন আলো জ্বালিয়ে দিয়ে ওরকম বাথরুমে গেছে, দরজা খোলা, বলল যখন ফিরে আসি তখন দেখি যে আলোটা কিন্তু ঘরের নেভানো। তা আমি ঘরে ঢুকে অবাক হয়ে যাই যে ছোট্ট ছেলেটা শুয়ে আছে, আমার স্পষ্ট মনে আছে আলো জ্বেলে দিয়ে গেলাম, আলোটা নিভলো কি করে, কে নেভালো?
হ্যাঁ, অবাক হয়ে যায়। একটা ভাবুন যে একটা মহিলা তার কতটা অসহায়তা, এই কথাটাও তো কাউকে জিজ্ঞাসা করার বা বলার জায়গা নেই। ছোট বাচ্চাটা তো শুয়ে রয়েছে। বলছে যে এই কথাটা কিন্তু মনের মধ্যে আমার চলছে যে আমি তো আলো জ্বালিয়েছি, আলোটা তাহলে নিভলো কি করে। বললো আমি কিন্তু যেন একটা ঘোরের মধ্যে এটা ভাবতে ভাবতে আমি কিন্তু এসে বিছানায় শুয়ে পড়ি। ঘরে কিন্তু নাইট ল্যাম্প জ্বলছে, এটা মনে রাখবেন। বলছে শুয়ে পড়ার পর অদ্ভুতভাবে আমার চোখটা কিন্তু বন্ধ হয়ে যায়। চোখটা বন্ধ হয়ে যায়, আমি চোখটা খুলতে পারছি না ঠিক কথা, কিন্তু আমি সবটুকু দেখতে পাচ্ছি। আমি দেখছি ঘরের মধ্যে একটা অবয়ব, যে অবয়বটা পরিষ্কার আমার স্বামীর অবয়ব। সে আস্তে আস্তে আমার ছেলের কাছে এগিয়ে গিয়ে আমার ছেলেকে ধরল। আমি চিৎকার করে উঠি যে এ কি ধরছো কেন, ওকে ধরছো কেন, ওকে ধরো না, ও অনেক কষ্টে ওকে ঘুম পাড়িয়েছি, কাল আবার সকালে স্কুল আছে, ওকে ধরো না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও করে তামসে চিৎকার করছে। বলছে যখন এই কথাটা বললাম আমি দেখলাম সে ছেলেকে ছেড়ে দিল, দিয়ে খাটটা পুরো ঘুরে আমি যে শুয়েছিলাম আমার কাছে এসে উপস্থিত হলো। আচ্ছা, একটা কথা কিন্তু বলতে ভুলে গেছি, ছেলেকে ওইরকমভাবে যে জড়িয়ে ধরার মতো করে, ওই অবয়ব যে ছেলেকে জড়িয়ে ধরার মতো করে ধরছে, সমানে মুখে বলে যাচ্ছে কতদিন আমি আমার ছেলেকে দেখিনি। এইবার তখন তো চিৎকার করছে ছেলেকে ছেড়ে দাও, ছেলেকে জাগিও না, এরকম করো না, ও খুব চেঁচামেচি করেছে। এইবার যে ঘুরে ওর কাছে আসলো, এসে পুরো ওর ওপর ঝাঁপিয়ে পড়লো, ঝাঁপিয়ে পড়ে সমান সেই অবয়ব বলে যাচ্ছে, মানে স্বামীর অবয়ব বলে যাচ্ছে কতদিন তোমাদের দেখিনি, তোমাদের ছেড়ে আমি থাকতে পারছি না বলে, যেন কোনো প্রিয়জনকে ছেড়ে গেলে বহুদিন বাদে তাকে দেখলে যেরকম মনে হয়। আর এটা তো বুঝতেই পারছেন স্বামী স্ত্রীর সম্পর্ক, পুরো শরীরের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ওকে মানে প্রচণ্ড সেই অবয়ব কিন্তু তাকে রীতিমতো তার উপর মানে তাকে ভালোবাসার চেষ্টা করছে, ঠিক আছে। এবারে তো ও তত ছাড়াতে চেষ্টা করছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, এই মানে তো চরম ধস্তাধস্তি তো শুরু হয়ে গেছে। এরপরে সে না কতদিন তোমাদের দেখিনি, কতদিন দেখিনি এই করে যাচ্ছে, আর কতদিন তোমাদের ছেড়ে আমি আর থাকতে পারছি না, এই উনি বলে যাচ্ছেন। কিন্তু সবটুকুই তখন পর্যন্ত কিন্তু মানে যেন একটা প্রচণ্ড ভালোবাসা, হ্যাঁ, এই কথাগুলো যখন বলছেন। এইবার বলতে বলতে উনি নাকি চুম্বন শুরু করলেন। এবার বলছে তামসী যেটা বলেছে যে দিদি আমার গা থেকে মনে হচ্ছে যে মাংস যেন দলা দলা হয়ে উঠে যাচ্ছে, এমন সেই তার সেই প্রকাশটা। তো যাই হোক, এভাবে তো চলতে থাকে। তো এরকম তো প্রচণ্ড ধস্তাধস্তি, এবং তো সমানে তো ও চেঁচাতেই থাকে তামসী যে আমাকে ছেড়ে দাও, আমার লাগছে, এরকম করে খুব চেঁচাতে থাকে। আর ও ওই অবয়ব তো সমানে ওর ওপর ওরকম মানে পুরো যেন শরীরের ওপর সে চেপে রয়েছে, এরকম একটা ব্যাপার। এই রকম করতে করতে মানে ধস্তাধস্তি করতে করতে ও আমাকে যেটা বলেছে, দিদি আমার ভেতর থেকে হচ্ছে কিন্তু আমি ভগবানের নাম করি, আমি ঈশ্বরের নাম করি, কিন্তু কোনো একটা ঠাকুরের বা ঈশ্বরের, যেমন হয়েছে কালী বলুন, শিব বলুন, নারায়ণ বলুন, বা অন্য কোনো দেবতা, কোনো দেবতার নাম আমার মনে আসছে না, আমি ডাকতেই পারছি না। কিন্তু আমার ভেতরে পুরো সেন্স যে এ তো সাংঘাতিক ব্যাপার হচ্ছে। একটা সময় ও বলে যে তুমি তো মরে গেছো, তুমি তো এই পৃথিবী থেকে চলে গেছো, হ্যাঁ, তুমি আমাকে ছেড়ে দাও। এই হচ্ছে, এতক্ষণ ছিল কি ব্যাপারটা ভালোবাসার জায়গায়। বলছে এইবার তার সে আমার ওপর পাশবিক মানে স্বামী স্ত্রীর সম্পর্কের একটা চরমতম দিক বলতে পারি, এর বেশি আমি আর কিছু বলতে পারছি না। হ্যাঁ, সে যেন সেই দিকে যেন মানে তার পাশবিক অত্যাচারের মতো করে সে যেন এগিয়ে আসতে থাকে আরও আর কি প্রবলভাবে।
এবার তখন তো বলছে, আমি তো আমার ভেতর থেকে তখন কেউ বলছে আরে তো মরে গেছে, এ তো পৃথিবী থেকে চলে গেছে, তাহলে কি হবে? বলছে আমার গলা বন্ধ হয়ে মনে হচ্ছে আমার দমটা পুরো বন্ধ হয়ে যাবে। তো বললাম যে মানে গলা কাঠ হয়ে দম বন্ধ হয়ে এরকম তো হচ্ছে, হতে হতে এবারে বলছে আমার মনে হচ্ছিল তখন যে আমার শরীরের ওপর একটা তাণ্ডব চলছে। বলছে দিদি সেই শক্তি তুমি ভাবতে পারবে না। হ্যাঁ, আমি সর্বশক্তি দিয়েও তাকে নিরস্ত্র করতে পারছি না। তো যাই হোক, এইভাবে চলতে চলতেই হঠাৎ করে আমি মানে মা কালীর নামটা আমার মনে আসে, মানে ওটা যে মা কালী, হ্যাঁ, এই নামটা যেই আমার মনে আসে, আমি তখন বলি হে মা কালী আমাকে তুমি বাঁচাও। যেই কথাটা বলি সঙ্গে সঙ্গে আমার মনে হয় আমি অনেক উঁচু থেকে বিছানার মধ্যে এসে পড়লাম, এবং সত্যি আমি তাই করলাম। পড়ার পর আমার একটা হাত ছিটকে আমার ঘুমন্ত বাচ্চার ওপর পড়লো, ছেলের ওপর, আরেকটা হাত কোলবালিশের ওপর, পা দুটো দুদিকে ছড়িয়ে গেল। বলছে দিদি তখন আমার শরীরের মধ্যে খালি প্রাণটুকু রয়েছে, আমার মনে হচ্ছে শরীরে আমার এক ফোঁটা সার নেই, আমি হাতের বা পায়ের একটা আঙুলও নাড়াতে পারছি না। বলল এইভাবে আমি 1 ঘন্টা পড়ে থাকি, আর 2 চোখ দিয়ে আমার দরদর দরদর করে জল পড়ছে, কারণ এই যে ব্যাপারটা হলো বলার মতো আমার সেই সময় আশেপাশে কেউ নেই। আমার ওই ছোট্ট বাচ্চা 6 বছরের ছেলে, সে তো ঘুমাচ্ছে। বলছে তারপরে যখন 1 ঘন্টা পার হওয়ার পর আমার শরীরে বল আসে, হাতে পায়ে জোর আসে, আমি তখন সিম্পলি পাশ ফিরে আমার বাচ্চাটাকে, শিশুটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরি। আর ও তো আমাকে সবসময় কাছে চাইতো। ওই তো বললাম যেহেতু 2টো পিলারের একটা পিলার নেই, ও কিন্তু ঘুমের মধ্যেই আমাকে জাপটে আলিঙ্গন করে জড়িয়ে ধরে। তো যাই হোক, ও যেটা বলেছে যে আমি মা কালীর দোর ধরা, যে দোর ধরা বলে সেই। বলছে ছোটবেলায় গ্রামের বাড়িতে যখন জানলায় বসে বসে পুতুল খেলতাম, আমি প্রায় বাড়ির লোকেদের, বাবা মাকে বলতাম ওই দেখো মা কালী খাড়া নিয়ে দাঁড়িয়ে আছে, ওই দেখো মা কালী জিভ বার করে দাঁড়িয়ে আছে, এরম বলতাম। তো বারবার এরম বলতাম দেখে আমাদের বাড়িতে নারায়ণ পুজো, অনেক পুজোই হতো। তো বাবা পরপর 4 বছর কিন্তু মা কালীর মূর্তি এনে পুজো করেছিলেন। তো ওই বিপদের সময়ও কিন্তু আমার মা কালীর নামটা মনে পড়ে, হয়তো সেদিনকে মাই এসে আমাকে রক্ষা করেছিলেন। তামসী যেটা জানিয়েছে তখন রাত্রি 2:30টেও হতে পারে বা 3টেও হতে পারে। বলল সেই রাত্রে তো মানে জেগে জেগেই কেটে গেল পুরো রাত। বলছে দিদি তারপরে বহু বছর এরকম বিনিদ্র রজনী আমার কেটেছে। আর আমার দিদি মাঝে মধ্যে, বড় দিদি মাঝে মধ্যে এসে যে থাকতো, দিদি আমাকে অনেক পরে বলেছে যে ঘর থেকে বারান্দায় বেরোলে গাটা কিরম ছমছম করতো। হ্যাঁ, স্বপন মানে তামসীর হাজব্যান্ডের নাম ছিল স্বপনবাবু। বলছে যে স্বপন চলে যাওয়ার পর 1টা বছর এটা খুবই হতো, তুই ভয় পাবি বলে আমি কোনোদিনও তোকে বলিনি, কিন্তু তোর জামাইবাবুকে আমি বলতাম। আর রজনীগন্ধা ফুলের সুবাস কিন্তু তামসী যেটা বলেছে ওর দিদিও কিন্তু পেয়েছে। তো এখন ব্যাপার হচ্ছে, বলছে আমি আগে তো খুবই পেতাম, রাত্রিবেলা সন্ধেবেলা। বলছে হয়তো ছেলে পড়তে গেছে, আমি হয়তো রান্নাঘরে রান্না করছি, হঠাৎ করে কীরকম আমায় বলল যে দিদি দেখো একটা দমকা ঝোড়ো হাওয়া ঢুকলো, তারপরেই ভুরভুর করছে গন্ধ। হ্যাঁ, বলছে যে এই গন্ধটা আমার খুবই পরিচিত, আজ বহু বছর ধরে আমি পেয়ে আসছি। আগে যখন তখন পেতাম, এখন সেটা কমে গেছে, কিন্তু এই আগস্ট মাস পড়লেই কিন্তু এই গন্ধটা পাই। হ্যাঁ, আজকে প্রায় ও যেটা বলেছে মনে হয় 12 বছর পূর্ণ হলো। হ্যাঁ, ভদ্রলোক চলে গেছেন, হ্যাঁ 12 বছর পূর্ণ হয়েছে আজকে, ওই ভদ্রলোক চলে গেছেন। তো হয়তো সেদিনকে মা কালী রক্ষা করেছিলেন। দেখুন এরকম ঘটনা না, আমি বিভিন্ন যে চ্যানেলগুলোয় মাঝে মধ্যে শুনি তো কে কীরকম ঘটনা বলছে, সেখানে আমি শুনেছি, কিন্তু ঘটনাটা আমার মানে ঠিক
বিশ্বাস হয় না। অনেকের অনেক বলা ঘটনাই যেন আমি নিজেই ঠিক বিশ্বাস করতে পারি না। কিন্তু যে একজন স্ত্রী, হ্যাঁ, সে তার নিজের স্বামীর সম্পর্কে এরকম ঘটনা বলবে, যে আমার খালি মনে হয়েছে যে এগুলো যেন একটু সিনেমায় শুনে দেখালে ভালো হতো, এরকম ব্যাপারটা। কিন্তু এটা তো অবিশ্বাসের কোনো জায়গা না। আর ও যেটা বলেছে যে মানে জাস্ট আমাকে ঘটনাটা যখন বলছে ওই 5-6 দিন আগেই গন্ধটা পেয়েছে, সেই কারণেই কিন্তু আমাকে বলেছে। এবং আমি যে আমার চ্যানেলে বলবো তাতে কিন্তু ওর এতটুকুও কিন্তু সায় ছিল না। লাস্টে বলেছে তোমার যা ইচ্ছা তুমি করো, তোমার ওপরেই ছেড়ে দিলাম। তাই একটা অদ্ভুত ঘটনা, একটি মেয়ের কত বড় অসহায়তা এবং স্পিরিট বা এন্টিটি কত কী না করতে পারে, আমরা কতটুকুই বা জানি। তো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করবেন, তবে আপনাদের কাছে বারবার যেটা বলা, খুব বুঝে শুনে কমেন্ট করবেন। আজও তারা সেই বাড়িটিতেই একলাই মা আর ছেলে রয়েছে। ছেলেটি এখন অনেক বড় হয়ে গেছে, আমি তাকে সোনা বাবা বলে ডাকি। তো ওর বলা একটা ঘটনাও আপনাদের কাছে শেয়ার করেছি। এমন কোনো ঘটনা কথা বা কমেন্ট করবেন না। আমি জানি সেরকম কমেন্ট হবে না, কারণ আমি যে মানসিকতার মানুষ, আমি তো ফোর্স করে ওকে দিয়ে ঘটনাটা বলিয়েছি। আর আমার সাথে যারা চ্যানেলে জুড়ে রয়েছেন আমারই মতো সমমানসিকতারই মানুষজন, এটুকু বিশ্বাস আপনাদের ওপর আছে বলে আমি ওকে ফোর্স করে ঘটনাটা বলতে বললাম, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আচ্ছা, আরেকটি ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করতে আজকে চাইছি। আরেকটা যে ঘটনাটি বলতে চলেছি, ঘটনাটি না খুব মানে ভেরি রিসেন্ট হয়েছে। আমার মার একজন বুজুম ফ্রেন্ড আছে, আমরা তাকে বলি ওই বোস কাকিমা। তো ওই বোস কাকিমা মানে বোস কাকু যিনি আর কি, অনেক তার বয়স হয়েছিল। তো বোস কাকু কিন্তু মারা গেছেন, হ্যাঁ, এই মাসখানেক হলো মারা গেছেন। তো মারা গেছেন, এবারে মাও জানে ব্যাপারটা। তো যখন আর কি ডেড বডি এসছে বা মারা গেছে, অসুস্থ ছিলেন, খুবই অসুস্থ ছিলেন। মা সেই সময় যেতে পারেননি, পরে মা যোগাযোগ করবে বলেছিল। তো ওই কাকিমা কিছুদিন যাবত সমানে আমার মাকে ফোন করে বলছে কি যে ও দিদি, বললাম না আপনাকে একটু আসুন। আর ওনারা না বাংলাদেশের মানুষজন এবং বাংলাদেশে দীর্ঘদিন ধরে ছিলেন বলে ওনারা বাঙালি ভাষায় কথা বলেন। তো আমার মা বলছে যে হ্যাঁ আমি যাব নিশ্চয়ই যাব, ইছাপুরে যখন মেয়ের কাছে যাব তখন তোমার কাছ থেকেই ঘুরে আসবো, এরকম বলছে। তারপরে একদিন বলছে কি ও দিদি আসুন না আমাদের বাড়ি, আমার কাছে আসুন না, আমি কাউকে বলতে পারছি না কি ব্যাপার, আপনাকে বলা দরকার, আপনি আসুন আমার বাড়িতে। তখন বলেছে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি যাব। তো এইবারে মা কিছুদিন আগে আমার কাছে এসেছিল, এসে নিয়ে মা ওই কাকিমার কাছে যায় দেখা করতে, এবং অদ্ভুত কিছু ঘটনা কিন্তু মা সংগ্রহ করে আনে। তো কীরকম ব্যাপারটা বলছে, এই এই যে দেখুন আজকে কিন্তু আমি তো আজ ভিডিও করছি, আজই পোস্ট করব। আজকে কিন্তু ইছাপুরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। তার ধরুন 2-3 দিন আগে মানে পরপর কদিন ধরে মানে খুব বৃষ্টি, মানে প্রচণ্ড বৃষ্টি। তা ওই ইছাপুরে তো বলি যে একটু গাছের পাতা নড়লেও কারেন্ট চলে যায়, সেরকম অবস্থা। একদিন রাত্রিবেলা অনেকক্ষণ কারেন্ট ছিল না, বহুক্ষণ, মানে সেই 5:30 নাগাদ গেছে, তো এসেছে বোধহয় 11টার কাছাকাছি এরকম এসেছে। তো আমার সেদিনকে ভিডিও করা ছিল, আমি তো পারলাম না ভিডিও করতে। ও মা গেছে ইয়ের কাকিমার বাড়িতে, যখন গেছে তখন বলছে, বলে ওই দিনকে যেদিনকার কথা আর কি বলছি, সেই দিন সন্ধ্যাবেলা থেকে কারেন্ট নেই, বলে বাড়িতে মোম জ্বালিয়ে, তারপরে ওই ছোট ছোট ওই হ্যারিকেন ট্যারিকেন এই সমস্ত জ্বালিয়ে টালিয়ে সবাই মিলে ডাইনিংয়ে বসে, তো মায়ের মন খারাপ দেখে
একজন দুজন ছেলে আছে, মানে ওই কাকিমার 4 ছেলে, 2জন ছেলে আছে আর 2জন ছেলে বাড়িতে নেই, আর 4জন বৌমা আছে, ছোট ছোট নাতি নাতনিরা কেউ আছে কেউ নেই, এরকম গল্প গুজব এই সমস্ত চলছে। কারেন্ট নেই, আর ওদের বাড়িতে ল্যান্ডলাইন ফোন আর কি। হঠাৎ করে একটা ফোন আসে, তা কাকিমা যেখানে বসেছিল তার পাশেই কিন্তু ফোনটা রাখা আর কি। তো কাকিমা হাত বাড়িয়ে হ্যালো বলে, বলছে আমার মাকে বলছে, দিদি বিশ্বাস করবেন না, আপনার দাদার গলায় একজন আমায় পরিষ্কার বলে আমার নাম ধরে, যে কি গো আমাকে কি ভুলে গেছো, মনে রেখেছো তো। বলছে আচমকা এটা শুনে আমার মুখ থেকে বেরিয়ে যায়, কেন ভুলে যাব, তুমি আমার মনে আছে তোমাকে। বললো আমিও যেন ভুলে গেছি সে মানুষটা আজ আর পৃথিবীতে নেই। বলছে এইটা বলার পর আমি না চট করে আমার মানে মুখ চোখ কীরকম হয়ে গেছিল, তখন আমার যে ছোট ছেলে সে দৌড়িয়ে এসে ফোনটা ধরে। ফোনটা ধরার পরই সে কিছু একটা শোনে, কিন্তু কাউকে কিছু না বলে রিসিভারটা টকাস করে রেখে দেয়। আর কিন্তু কোনো ফোন আসেনি। বলছে তারপরে তো যাই হোক অনেক রাত্রে আলো এসছে, সেদিন আমায় কিছু বলেনি। পরের দিন আমাকে বলে, মানে একা পেয়ে বলে যে মা, বাবা আমাকে পরিষ্কার আমার নাম ধরে বলল, কিরে কেমন আছিস। এটা শোনার পর আমি এতটা ভয় পাই, আমি ফোনটা রেখে দিই। তখন কাকিমা বলে হ্যাঁ আমি জানি, কারণ আমাকে এই কথা বলেছে। কাকিমাও বলেনি কার ফোন এসছে কি বৃত্তান্ত। তারপর থেকে একটা অদ্ভুত ঘটনা শুরু হয়, যে বলেছিল যে আমাকে ভুলে যাওনি তো, আমার কথা মনে পড়ে তো, এরকম একটা কিছু বলেছিল। তার কাকিমা যে বলেছিল হ্যাঁ ভুলে যাব কেন, আমার তো মনে আছে। আমার মাকে বলেছে যে দিদি আমি লজ্জায় কাউকে বলতে পারছি না, রোজ রাত্রে আমি যখন শুতে যাচ্ছি, আমার বিছানায় আমি ঘুমাবো বলে যখন উঠে আমি শুয়ে পড়ছি বালিশে মাথা রেখে, তারপরেই খাটের কিন্তু একটা দিকে মচ মচ করে আওয়াজ, এবং পরিষ্কার আমি বুঝতে পারছি কেউ যেন বালিশের ওপর দেখবেন মাথাটা ফেলার পর কিন্তু একটা সামান্য হলেও যেন মনে হয় থপাস করে কিছু একটা পড়লো, তাই তো সেরকম ব্যাপারটা। বললো এটা আমি পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু তিনি আমাকে না ছুঁচ্ছেন না আমার সাথে কোনো রকম কথা বলছেন, কিচ্ছু না, কিন্তু আমি ফিল করছি যে আমার পাশে কিন্তু কেউ শুলো। এবং কিছুক্ষণ বাদে, ধরুন কতক্ষণ মানুষ জেগে থাকতে পারে, বললো আমি তো আতঙ্কে কাঠ হয়ে, ধরুন আমার ঘুম আসছে না, আবার কিন্তু ওই 3টে সাড়ে 3টের দিকে আমি কিন্তু ফিল করি মচ মচ আওয়াজ হলো, কেউ যেন উঠে বসে বিছনা থেকে নেমে চলে গেল। বলছে এটা দিনের পর দিন চলছে। বলছে এর মধ্যে ছেলেরা সব ভালো ভালো জায়গায় চাকরি বাকরি করে, এবং ওই কাকিমার ছেলেরা কেউ কিন্তু কাকুর কাছে থাকতো না, সবাই দূরে দূরে, তার অনেক দূরে দূরেই তারা থাকে, আর 2 ছেলে ব্যারাকপুর শ্যামনগর এইসব সাইডে থাকে। বলছে যে ওরা কেউ নেই, বাড়ি ফাঁকা। হঠাৎ করে একদিন একটা বাজারওয়ালা আমার বাড়িতে এসছে। তা আমি তো দেখে অবাক, আমি আপনার দাদার সাথে বাজার করতে যেতাম, তা আমি ওকে বলছি যে কিরে তুই হঠাৎ করে, চেনা মুখ, দুজনে স্বামী স্ত্রী একসঙ্গে বাজার করতে যেতাম, তুই এখানে। তো দেখি আমার জন্য প্রচুর ওই ইয়ের মধ্যে এখন ইলিশ মাছের সময় ইলিশ মাছ পাঠিয়েছে। তাহলে কে পাঠিয়েছে ইলিশ মাছ? তো ও কিন্তু জানে না আপনার দাদা নেই। বললো আমি তো মাছ বিক্রি করছিলাম, কাকু এসে আমাকে বলল তুই মাছগুলো দিয়ে আয়, আর আমি মাছ পছন্দ করে দিয়েছি, তুই মাছগুলো দিয়ে আয়, কাকিমার থেকে টাকা নিয়ে আয়। ভাবুন খালি। বলছে দিনের বেলা ফটফটে বাজারময় গম গম করছে লোক। বলছি আমি বারবার বলছি তুই কাকুকে দেখলি? বললো হ্যাঁ, কাকুই গিয়ে এসে বললো একটা মাছ তুলে, বললে এই মাছটা দিয়ে আয় আর কাকিমার থেকে টাকা নিয়ে আসবে। বললো আমি ওকে কিচ্ছু বললাম না, মাছটা নিলাম, নিয়ে তো ওই মাছ তো খাবো না, যাই হোক ওদের বড় বাগান, বললো বাগানের একটা জায়গায় আমি মাটি খুঁড়ে পুঁতে দিয়েছি। তা মা বলল যে এসব তো একদম ভালো না, বলছে আমি ছেলেদেরও এই বিষয়ে জানাইনি।
যে তারা তো তখন ব্যস্ত হবে না, যে তারা দূরে দূরে সব থাকে, আমার জন্য ব্যস্ত হবে, আমার কাছে ছুটে আসবে। আমি খালি এখানে জানেন তো ইট ভাটারও ছিল একটা সময়, ইট ভাটার যারা শ্রমিকরা, এখন তো ইট ভাটা ফাটা সব বন্ধ হয়ে গেছে, তাদের মধ্যে তা ওইখান থেকে কাজের লোক ওই কাকিমার বাড়িতে কাজ করতে যেত। তো ওইখানকার মানে ওই কলোনি টাইপের ওইখানের দুটো ছেলে মেয়েকে ওই নিয়ে আমি টাকা দিয়ে আমি তাদের নিয়ে এখন শুচ্ছি, কিন্তু আমি আর একা থাকতে পারছি না। তো মা বলেছে যে তুমি কোনো মাজার ফাজার যেখানে আছে সেই সমস্ত জায়গায় বা কোথাও গিয়ে তুমি একটু ঝাড়িয়ে টাড়িয়ে এসো, এগুলো তো ভালো নয়। একটা বছর হয়তো এরকম কিছু চলতে পারে, কিন্তু সেটা তো টুকটাক, কিন্তু এটা তো একটা বিরাট বড় ব্যাপার হচ্ছে না, তো তুমি এইগুলো করো। তো ওই কাকিমা বলেছে হ্যাঁ আমিও ভাবছি তাই, আমাকে যেতে হবে। তো দেখুন কত কিছু ঘটনাই ঘটে যেগুলো বুদ্ধি দ্বারা ব্যাখ্যা পাওয়া ভার। হ্যাঁ, তো বন্ধুরা আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা প্রথম দিন থেকে আমার সাথে রয়েছেন সেই সব বন্ধুদের খুব একটা কমেন্ট পাই না, একটু কমেন্ট করবেন না পারলে, খালি মনে হয় তারা আছেন তো আমার সাথে, ছেড়ে আমায় ফেলে একা করে দিয়ে চলে যাননি তো, একটু কমেন্ট করবেন তো। হ্যাঁ, আর আমার তাহলে খুবই ভালো লাগবে। যারা প্রথম দিন থেকে আছেন বা যারা নতুন নতুন আমার এই পরিবারে এসে যুক্ত হচ্ছেন, আপনাদের পরিবার তা এসে যুক্ত হচ্ছেন, আপনাদের সবাইকে আমার যেটা বলা, যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু দয়া করে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দেবেন। আমার এই চ্যানেলের খুব একটা গ্রোথ হচ্ছে না, আমি সেটা লক্ষ্য করছি, ভাবছি ঠিক আছে এত পর্যন্ত তো আপনারাই তুলে এনেছেন, আজ হয়তো আমাকে ভুলে গেছেন বা একটু পাশে সরিয়ে রেখেছেন, আবার যখন নিজেরা রিয়েলাইজ করবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করবেন, এটা আমার বিশ্বাস আছে। আর আপনাদের জীবনে ঘটা বা কারোর মুখ থেকে শোনা যদি কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন, যদি মনে হয় যে আমাকে দিয়ে বলানো যেতে পারে তাহলে একটু নক করবেন। আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে একটা লাইক করে বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাতে আমার বলা যে কোনো ঘটনার নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। নমস্কার।